আসসালামু আলাইকুম। বিশ্ব ইতিহাসে বিস্ময়কর অদ্ভুত ঘটনার ভুরি ভুরি দৃষ্টান্ত রয়েছে। রণাঙ্গন যুদ্ধক্ষেত্রে অসাধারণ অপূর্ব বিজয় বা শোচনীয় পরাজয়ের অসংখ্য নজির রয়েছে। এমনকি রণাঙ্গনে শত্রুপক্ষে লাখ লাখ সৈন্যের সমাবেশ ঘটানোর উদাহরণ রয়েছে। কিন্তু এইরূপ কোনো ঘটনা ইতিহাসে দেখা যাবে যে মাত্র 18 জন সৈন্যের অতি ক্ষুদ্র একটি দল একটি দেশ জয় করে ইতিহাসে স্মরণীয় হয়ে রয়েছে। এটি সম্ভবত করেছেন একজন মুসলিম সেনানায়ক বখতিয়ার খলজি। মাত্র 17 জন সঙ্গী নিয়ে তিনি বঙ্গ জয় করে এক অনন্য ইতিহাস সৃষ্টি করেন উপমহাদেশে ইসলামিক ইতিহাসে। মোহাম্মদ ইবনে বখতিয়ার খলজি এমন এক অসাধারণ বীরপুরুষ যিনি মাত্র 200 ঘোড়া সাওয়াল নিয়ে প্রথমে বিহার আক্রমণ করেন এবং অল্প কিছুদিনের মধ্যে গোটা এলাকা অধিকার করেন। কুতুবউদ্দিন আইবেক তখনও বাদশাহ হননি, তিনি ছিলেন সুলতান মোহাম্মদ ঘুরির পক্ষ থেকে রাষ্ট্রের নায়েব। মোহাম্মদ ইবনে বখতিয়ার খলজি এ বিজয়ের সংবাদে আনন্দিত হয়ে আইবেক তাকে উচ্চ মর্যাদা ও খেলাত প্রদান করেন এবং তাকে বিজিত এলাকার শাসনকর্তা নিয়োগ করেন। অতঃপর তিনি বাহিনী প্রস্তুত করেন এবং বাংলার রাজা লক্ষণ সেনের রাজধানীর দিকে অগ্রসর হন। তার খ্যাতি আগেই ছড়িয়ে পড়েছিল। তিনি এত দ্রুত ও তীব্র গতিতে অগ্রসর হন যে তার সমগ্র বাহিনী পিছনে থেকে যায়, তার সঙ্গে মাত্র 17 জন থেকে যায়। এভাবে তিনি শহরে রাজার দুর্গে উপনীত হয়েই প্রহরীদের উপর আক্রমণ চালান। তার সৈন্যদের পৌঁছানোরও অপেক্ষা করলেন না। রাজা তখন আহার করছিলেন। বাইরে লোকদের হইচই ও চিৎকার শুনে তিনি বিচলিত ও হতভম্ব হয়ে পড়েন এবং পিছনের দরজা দিয়ে পালিয়ে ঢাকার সোনার গায়ে পৌঁছে দম নেন। অল্প দিনের মধ্যেই বখতিয়ার খলজি বিহারের মতো সমগ্র বাংলায় তার অধিকার ও কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। বখতিয়ার খলজির জীবন ও বিজয় সম্পর্কে আরও বিবরণ রয়েছে। বখতিয়ার খলজি বঙ্গ বিজয়ের সাথে জড়িয়ে রয়েছে এ দেশের জাতীয় ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও গৌরব উজ্জ্বল ইতিহাস। তার বঙ্গ বিজয়ের সঠিক সন তারিখ সম্পর্কে যথেষ্ট মতভেদ রয়েছে। 1200 থেকে 1204 খ্রিস্টাব্দ পর্যন্ত এই 4 বছরের মধ্যে কোন সালটি সঠিক তা যথাযথভাবে চিহ্নিত না হলেও অনেকের মতে 1202 সালে তিনি বঙ্গ জয় করেন। অবশ্যই একটি বর্ণনায় তার আসল নাম মোহাম্মদ, তার বাবার নাম বখতিয়ার এবং উপাধি ইখতিয়ার উদ্দিন। কোনো ঐতিহাসিকের মতে তার পূর্ণ নাম বখতিয়ার খলজি। তার জন্মস্থান সম্পর্কে সঠিকভাবে কিছু না জানা গেলেও কারো কারো মতে তিনি পার্বত্য এলাকা ঘোরের অধিবাসী ছিলেন। আবার কেউ কেউ বলেন তিনি গজনির পূর্ববর্তী কোনো একটি গ্রামের অধিবাসী ছিলেন। তিনি দীর্ঘকায়, প্রশস্ত বক্ষ, দীর্ঘ হস্ত পদ বিশিষ্ট ছিলেন। বিশেষত তার হাত এত দীর্ঘ ছিল যে হাঁটুর নিচে পর্যন্ত পৌঁছাতো। ইতিহাসবিদরা বলেন যে যৌবনকালে তিনি গৃহ ত্যাগ করে গজনিতে আসেন এবং সেখানে সেনাবাহিনীর পদে ভর্তি হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এটি ছিল সুলতান শাহাবুদ্দিন ঘোরি নামে প্রসিদ্ধ মহিউদ্দিন মোহাম্মদ শামের যুগ। সম্ভবত ভর্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বখতিয়ার খলজি সেনাবাহিনীতে ভর্তি হতে না পেরে বাধ্য হয়ে লাহোরে চলে আসেন। সেখানে কিছুদিন অবস্থান করার পর দিল্লিতে চলে আসেন। সেখানেও তার কোনো কদর হলো না। কিন্তু ঘটনাক্রমে মালিক মুআজ্জম হোসামুদ্দিনের সাথে তার সাক্ষাৎ হয়, যিনি সে সময়কার আমির ওমরাদের মধ্যে উচ্চ মর্যাদার অধিকারী ছিলেন। দোয়াব এলাকার কয়েকটি পরগনা তার অধিকারে ছিল। তার অনুগ্রহে মোহাম্মদ বখতিয়ার ও বদাউনের এলাকার কিছু ভূখণ্ড লাভ করেন। বদাউনে কিছুটা স্বস্তি লাভের পর তিনি তার শক্তি বৃদ্ধি করতে থাকেন। এ সময় বিজয়ধারা অব্যাহত থাকায় ঘোর ও গজনির
পারদর্শী যোদ্ধা বীরপুরুষ বেকার জীবনযাপন করছিলেন। মোহাম্মদ বিন বখতিয়ার খলজি তাদের একটি দল সংগ্রহ করেন। তাদের সংখ্যা ছিল প্রায় 200। তিনি মানি এলাকায় কয়েকটি গুরুত্বপূর্ণ বিজয় লাভ করার পর তার বীরত্বের কথা সর্বত্র ছড়িয়ে পড়ে। এ সময় কুতুবউদ্দিন আইবেক সুলতান মুইজউদ্দিন মোহাম্মদ শামের নায়েব হিসেবে হিন্দুস্তানের শাসন করতেছিলেন। তিনি বখতিয়ারের কাছে বিশেষ পুরস্কার ও পতাকা প্রেরণ করেন। অতঃপর 1197 খ্রিস্টাব্দে তিনি বিহার জয় করেন। বখতিয়ার খলজি হিন্দুস্তানে আক্রমণের পর 10 থেকে 11 বছরের মধ্যে বহু বিস্ময়কর বিজয় লাভ করেন। তিনি ছিলেন তরবারি পরিচালনার সাথে শাসনকার্য পরিচালনারও একজন সুদক্ষ। বঙ্গ বিজয়ের উদ্দেশ্যে তিনি সম্ভবত সিকিমের পথে তিব্বত অভিমুখে যাত্রা করেছিলেন এবং ওই সময় তার সৈন্য সংখ্যা ছিল 12,000, কিন্তু পর্যাপ্ত পরিমাণ রসদ সামগ্রী না থাকায় এবং রাস্তায় নানা প্রকার প্রতিবন্ধকতা থাকায় উপরন্তু শীতকাল হওয়ায় তার অগ্রযাত্রা থেমে গিয়েছিল। বাধ্য হয়ে তিনি পিছু হটে যান এবং তার বাহিনীর লোকেরা পার্বত্য এলাকায় গিয়ে আশ্রয় গ্রহণ করে। বলা হয়ে থাকে বঙ্গের সীমান্তে নিকটবর্তী একটি নদীতে একজন ঘোড়সওয়াল তার ঘোড়া ধাবিত করেন এবং বেশ দূর পর্যন্ত চলে যান। বখতিয়ার ও তার সঙ্গীরা ভেবেছিলেন নদীতে পানি বেশি হবে না, তাই তারা সবাই নদীতে ঘোড়াগুলো ধাবিত করেন, কিন্তু নদী ছিল অত্যন্ত গভীর। বখতিয়ার ও তার প্রায় 400 সৈন্য কোনো রকমে প্রাণ রক্ষা করে তীরে উঠতে সক্ষম হন এবং অবশিষ্ট সকলে ডুবে মারা যান। নদীর